দেখো এই যে ছোট ছোট করে যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে এখানে তুলে ধরেছি, এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে অত্যন্ত বেশি। এখানে যতগুলো কথা লেখা রয়েছে প্রত্যেকটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট শব্দ বা প্রশ্ন সম্ভার, তো সেইগুলো তোমাকে অবশ্যই জেনে নিতে হবে। আর তোমরা যেহেতু উপস্থাপনাটা দেখতে বসে যেতে অবশ্যই হাতের কাছে খাতা পেন নিয়ে রাখো, কারণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু তোমাকে অবশ্যই নোট ডাউন করতে হবে। বেশি সময় যেহেতু তোমাদের নেই, তাই এই ক্লাসগুলো দেখার সঙ্গে সঙ্গে কিন্তু সেখান থেকেই তোমাকে নির্যাসটা তুলে নিতে হবে। সময় নষ্ট না করে সরাসরি আমরা ক্লাসটা সম্পূর্ণ দেখে নিই, বুঝে নিই, এবং কোনখান থেকে কি প্রশ্ন আসতে পারে সেটাও অবশ্যই তোমাকে বুঝে নিতে হবে। ক্লাস 12 থার্ড সেমিস্টার সমস্ত ছাত্রছাত্রীদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন উপস্থাপনা। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের ভূগোল বিষয়ের পার্ট বি যে অংশটা রয়েছে সেটা কি না, মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এই পার্ট বি পোর্শনের দুটো ইউনিট রয়েছে। প্রথম ইউনিটে রয়েছে জনসংখ্যা বা পপুলেশন, আর তারপরে দ্বিতীয় ইউনিটে রয়েছে জনবসতি বা সেটেলমেন্ট। তো আজকের উপস্থাপনায় আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইউনিট 1 অর্থাৎ জনসংখ্যা বা পপুলেশন, এটা সম্পর্কে আমরা জানবো। তো এই যে জনসংখ্যা বা পপুলেশন, এই পপুলেশন শব্দটা কি আসলে ইংরেজি শব্দ। এই ইংরেজি পপুলেশন শব্দটা এলো কোথার থেকে সেটাই তোমাকে আমি এখানে দেখিয়েছি, আর এই জায়গাগুলোই কিন্তু তোমাকে নোট করতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। দেখে নাও, এই যে লিখেছে দেখো পপুলাস, এটা একটা ল্যাটিন শব্দ। এই ল্যাটিন পপুলাস শব্দ থেকেই উৎপত্তি হয়েছে পপুলেশন ইংরেজি শব্দের। তাহলে পপুলাস শব্দের অর্থটা কি ছিল? এর অর্থ হচ্ছে পিপল বা জনগণ। তাহলে সেখান থেকেই এসে গেল আমাদের পপুলেশন। এইবার দেখো আমি এখানে তোমাদের বোঝাচ্ছি যে জনসংখ্যা তাহলে আমরা কাকে বলবো। জনসংখ্যা এই যে বা পপুলেশন, এই টার্মটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহার হয়। যেমন জীববিজ্ঞানে পপুলেশন বলতে একরকম বোঝানো হয়, রাশি বিজ্ঞানে পপুলেশন বলতে একরকম বোঝানো হয়, আর ভূগোলের ভাষায় পপুলেশন কিন্তু সম্পূর্ণ অন্যরকম। ভূগোলের ভাষায় জনসংখ্যা বা পপুলেশন বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে মানুষের সংখ্যা। তাহলে মানুষের সংখ্যাই হচ্ছে পপুলেশন, এটা হচ্ছে ভূগোলের ভাষায়। আর আমরা এখানে এই যে জনসংখ্যার কথা বলছি, এই জনসংখ্যা একটা সার্বিকভাবে গোটা বিশ্বে, সমগ্র বিশ্বে একটা দিন পালন করা হয় জনসংখ্যা দিবস হিসাবে। সেই যে জনসংখ্যা দিবস সেটাকে বলা হয়, যেহেতু সার্বিক ওয়ার্ল্ডের মধ্যে সেটাকে মানা হচ্ছে, তাই তাকে বলা হয় বিশ্ব জনসংখ্যা দিবস। এই বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? সেটা হচ্ছে 11 জুলাই। অবশ্যই নোট করো, ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসার প্রবল কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই 11 জুলাই এই দিন বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয়। তারই সঙ্গে সঙ্গে দেখাচ্ছি তোমাদের এই যে পপুলেশন কথাটা বলছি, বারবার কথা বলছি যে পপুলেশন বা জনসংখ্যা, এই জনসংখ্যা ভূগোলের কথা প্রথম বললেন কে বা জনসংখ্যা ভূগোলের সংজ্ঞাটা দিলেন কে সেটা আমি এখানে তোমাদের তুলে ধরেছি। দেখো জি.টি. ট্রিওয়ার্থ, তিনি প্রথম এই জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা দিলেন। কোথায় দিলেন? তার লেখা একটা বইতে। সেটা কোন সময়? সেটা হচ্ছে 1953 খ্রিস্টাব্দে। আর তার লেখা সেই বইটার নাম কি ছিল? বইটার নাম হচ্ছে দ্য জিওগ্রাফি অফ পপুলেশনস। তাহলে আরো একবার দেখে নাও ভালো করে, জি.টি. ট্রিওয়ার্থ তিনি 1953 খ্রিস্টাব্দে তার লেখা যে গ্রন্থ সেটা হচ্ছে দ্য জিওগ্রাফি অফ পপুলেশনস। এই গ্রন্থে প্রথম সংজ্ঞা দিলেন। কিসের সংজ্ঞা দিলেন? জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা দিলেন, বা কাকে বলে, জনসংখ্যা ভূগোল বলতে কি বোঝায়, এই সম্পর্কে প্রথম তিনি আলোকপাত করলেন। তো এই রকমই আমরা আর কি কি তাহলে এখান থেকে পড়বো। এরপরে আমরা পড়বো যে পৃথিবীর যে বিভিন্ন জায়গার জনসংখ্যা সেটা কিন্তু সব জায়গায় একই রকম নয়, কোথাও কম কোথাও বেশি। তাহলে এই যে পৃথিবীর অসম জনসংখ্যার বন্টন, তার কি কারণ সেটা জানবো। কাম্য জনসংখ্যা কি, মানুষ জমি অনুপাত কি, জনঘনত্ব বলতে কি বোঝো, এই রকম আমরা নানান কিছু কিন্তু পড়বো। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ উপস্থাপনাটা দেখতে থাকো, আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই নোট করতে থাকো। এবার তাহলে দেখো, আমরা এই যে এতক্ষণ ধরে বলছিলাম জনসংখ্যা বা পপুলেশনের কথা, তাহলে কোনো একটা অঞ্চলে বা কোনো দেশ বা স্থানে সেখানকার জনসংখ্যা কত কিভাবে জানা যায়? তার জন্য একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটাকে কি বলা হয়? আদমশুমারি বা সেন্সাস। আমি সেটা তোমাদেরকে এখানে দেখিয়েছি, দেখে নাও। আদমশুমারি অনুযায়ী বা সেন্সাস অনুযায়ী কোনো একটা স্থানের
কত জনসংখ্যা বা সেখানকার আরো জনসংখ্যার যে বিশ্লেষণ সেগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। এইবার এই আদমশুমারি শব্দটা দুটো উর্দু শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে আদম আর একটা শুমারি, তাহলে এই দুটোই কিন্তু উর্দু শব্দ। আদম শব্দের অর্থ হচ্ছে জন বা মানুষ, আর শুমারি শব্দের অর্থ হচ্ছে গণনা। তাহলে টোটাল আদমশুমারি এর অর্থ কি? জনগণনা। এই যে জনগণনার কথা বলা হলো, এই জনগণনা শুরু হয়েছিল প্রথম 1881 সালে, আর তারপর থেকেই কিন্তু শুরু হয় এই জনগণনার কাজ বা সেন্সাসের কাজ, আর সেটা প্রত্যেক 10 বছর অন্তর অন্তর করা হয়ে থাকে। তাহলে আদমশুমারি বলতে ঠিক কি বোঝায় সেটা যদি জানতে চাওয়া হয় তাহলে আমরা কি বলবো না, কোনো একটি দেশে বা কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময় অন্তর সেখানকার জনসংখ্যা এবং তাদের যে আর্থসামাজিক পরিস্থিতি বা সাংস্কৃতিক পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং তাকে সংরক্ষণ করার যে সার্বিক পদ্ধতি সেটাকেই বলা হয় আদমশুমারি বা সেন্সাস। আশা করছি আদমশুমারি ব্যাপারটা কি বা সেন্সাস জিনিসটা কি সেটা সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হয়েছে। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে জনঘনত্ব বা ডেনসিটি অফ পপুলেশন। সেটা কি জিনিস? দেখো, সাধারণভাবে এরকমই ধরে নেওয়া হয় যে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় যত সংখ্যক মানুষ বসবাস করে সেটাই হচ্ছে সেখানকার জনঘনত্ব। তাহলে আমরা আরো যেটা বলতে পারি সেটা হচ্ছে কোনো দেশ বা অঞ্চলে বসবাসকারী মোট জনসংখ্যা এবং ওই এলাকার যে মোট জমির পরিমাণ সেই দুটোর অনুপাতই হলো জনঘনত্ব বা ডেনসিটি অফ পপুলেশন। তার জন্যই এখানে একটা সূত্র তোমাদেরকে দেখিয়েছি যেটা হচ্ছে জনঘনত্বের সূত্র। সেটা দেখো, জনঘনত্ব কি না মোট জনসংখ্যা ডিভাইডেড মোট জমির পরিমাণ। তাহলে যদি কোনো অঞ্চলের জনঘনত্ব নির্ণয় করতে বলা হয় সেখানে কি করতে হবে না, সেই অঞ্চলের মোট জনসংখ্যাকে ভাগ করতে হবে সেখানকার মোট জমির পরিমাণ দিয়ে। এইটা যদি আমরা করতে পারি তাহলে জনঘনত্ব পেয়ে যাব। এইবার দেখো, আমাদের লাস্ট যে আদমশুমারি বা সেন্সাস হয়েছে সেটা হচ্ছে 2011-তে। 2011-র আদমশুমারি অনুসারে বা সেন্সাস অনুসারে সেখানে ভারতের যে জনঘনত্ব সেটা হচ্ছে 382 জন পার বর্গ কিলোমিটার। তাহলে এটাও থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তাহলে ভারতের যে জনঘনত্ব সেটা আমরা কত পেলাম? প্রতি বর্গ কিলোমিটারে 382 জন 2011-র আদমশুমারি অনুসারে। তাহলে এই যে আমরা জনঘনত্ব বা ডেনসিটি অফ পপুলেশন পড়লাম, এর বৈশিষ্ট্য তাহলে কিরকম হতে পারে সেটা আমি তোমাদেরকে এখানে পয়েন্ট আকারে দেখানোর চেষ্টা করেছি, একটু বুঝে নাও। দেখো, প্রথমে কি বলা হয়েছে? পরিমাণগত অবস্থা জানায়। জনঘনত্ব থেকে আমরা পরিমাণটা জানতে পারি, জমির পরিমাণ জানতে পারি, আর মানুষের পরিমাণটা, মানুষের সংখ্যাটা সম্পর্কে জানতে পারি। তাহলে পরিমাণগত অবস্থা সম্পর্কে আমরা এখান থেকে ধারণা পেতে পারি জনঘনত্ব থেকে। তারপরে বলা হচ্ছে গুণগত অবস্থা জানা যায় না, শুধুমাত্র পরিমাণের ধারণাটাই পাওয়া যায়। সেখানে জমির যে মান সেটা কিরকম বা যে মানুষজন রয়েছে তাদের গুণগত কোনো অবস্থা সম্পর্কে বা তাদের সাংস্কৃতিক দিক, আর্থসামাজিক দিক কিছুই কিন্তু জানতে পারা যায় না, শুধুমাত্র তাদের সংখ্যা বা পরিমাণটা সম্পর্কেই ধারণা পাওয়া যায়, তাই গুণগত অবস্থা জানা যায় না। নেক্সট বৈশিষ্ট্য আমরা বলছি জমির গুণগত মান জানা যায় না, যেটা এক্ষুনি বললাম। তাহলে জমির গুণগত মান মানে সেটা কতটা উর্বর, কতটা অনুর্বর, সেখানকার মৃত্তিকার প্রকৃতি কিরকম, এসব কিছুই কিন্তু জানা যায় না। মোট জমির পরিমাণটা সম্পর্কে শুধু জানা যায়, আর এর বেশি কিন্তু কিছুই জানা যায় না। নেক্সট বলা হয়েছে কাম্য জনসংখ্যার ধারণা পাওয়া যায় না। এখানে কিন্তু ওই যে মোট ক্ষেত্র মানটা জানা গেল, জমির মোট আয়তন বা ক্ষেত্র মান সম্পর্কে জানা গেল, জনসংখ্যার মোট পরিমাণ জানা গেল, কিন্তু কাম্য জনসংখ্যা সম্পর্কে কিন্তু কোনো ধারণা জনঘনত্ব থেকে পাওয়া যায় না। কাম্য জনসংখ্যাটা কি সেটা আমরা পরে আসছি, সেটা আলোচনা করে দেব। তাহলে এই হচ্ছে মোটামুটি জনঘনত্বের বৈশিষ্ট্য। তো এই যে পপুলেশন বা জনসংখ্যার কথা আমরা বারবার করে বলছি, এই জনসংখ্যা কিন্তু পৃথিবীর সব জায়গায় সমান নয়, অর্থাৎ পৃথিবীর জনসংখ্যার অসম বন্টন লক্ষ্য করা যায়। সেই অসম বন্টনের পিছনের কারণগুলো কি কি হতে পারে সেটা হচ্ছে, দেখো, কিছু কারণ রয়েছে যেগুলো প্রাকৃতিক কারণ, কিছু রয়েছে অপ্রাকৃতিক কারণ, কিছু রয়েছে রাজনৈতিক কারণ, আবার কিছু রয়েছে ভৌগোলিক কারণ। যেমন আমরা যদি প্রাকৃতিক কারণ হিসেবে ধরি তাহলে প্রথমেই আমরা যেগুলোর কথা বলতে পারবো সেটা হচ্ছে, ধরো যে অঞ্চলের ভূ প্রকৃতি উর্বর এবং সমতল প্রকৃতির, তাহলে সেখানে কিরকম হবে? অবশ্যই জনসংখ্যা এবং জনঘনত্বের মাত্রা বেশি হবে। কিন্তু যদি সেই এলাকাটা কোনো বন্ধুর অঞ্চল হয়, হতে পারে সেটা মালভূমি
বা কোনো পার্বত্য অঞ্চল যদি হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু জনসংখ্যার পরিমাণটা অবশ্যই কম হবে, কারণ বন্ধুর ভূপ্রকৃতিতে বেশি মানুষ বাস করতে পারবে না, কিন্তু সমতল ভূপ্রকৃতিতে যেহেতু সব রকমের সুযোগ সুবিধা থাকবে তাই সেখানে জনসংখ্যার মাত্রাটা হবে বেশি। আবার যদি আমরা কোনো মৃত্তিকার আলোচনা করি তাহলে কি দেখব, যে এলাকার মৃত্তিকা যত বেশি উর্বর সেখানকার জনসংখ্যা হবে তত বেশি। অনুর্বর মৃত্তিকা অঞ্চলে সেখানে কৃষিকার্যের উন্নতি হবে না, তার ফলে মানুষের যে খাদ্যের চাহিদা সেটা মেটাতে অসুবিধা হবে। তাই উর্বর মৃত্তিকাযুক্ত অঞ্চলে অবশ্যই মানুষ বেশি বসবাস করবে। এর পরের পয়েন্ট হিসাবে যদি আমরা দেখি তাহলে নদী যদি আমরা বলি, তাহলে প্রাকৃতিক কারণের একটা অন্যতম পয়েন্ট হচ্ছে নদী। কেন বলছি? নদী তীরবর্তী এলাকায় মানুষ বেশি সংখ্যায় বাস করবে, কারণ কি নদী তীরবর্তী এলাকার চাষের জমি হবে উর্বর, তাছাড়া নদীকে কেন্দ্র করে যে জলপথ পরিবহন ব্যবস্থা সেটা হবে উন্নত, তাছাড়াও নদী থেকে মানুষ তার জীবিকা উপার্জনও কিন্তু করতে পারবে মৎস্য আহরণের মাধ্যম দিয়ে। তাহলে এই সমস্ত কারণে নদী তীরবর্তী এলাকায় বেশি মানুষ বসবাস করবে। এছাড়াও আরো বেশ কিছু প্রাকৃতিক কারণ কিন্তু রয়েছে, যার মধ্যে আমরা একটা বলতে পারি জলবায়ু। জলবায়ুটা কিভাবে দায়ী থাকে বা কিভাবে নিয়ন্ত্রণ করে জনসংখ্যার বন্টনকে? দেখো, জলবায়ু সব জায়গায় সমান নয়, কোথাও উষ্ণ প্রকৃতির, কোথাও বা শীতল প্রকৃতির। যে জায়গাকার জলবায়ু অনেক বেশি উষ্ণ সেখানেও যেমন বেশি মানুষ বাস করবে না, তেমনি আবার যে সমস্ত এলাকা হিমমণ্ডলের অন্তর্গত অর্থাৎ অত্যধিক শীতলতাযুক্ত স্থান সেখানেও কিন্তু বেশি মানুষ বসবাস করবে না। তাহলে কিরকম জায়গায় বাস করবে? সেটা হচ্ছে অবশ্যই নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু লোক সংখ্যার হারটা বেশি হবে, বেশি সংখ্যায় মানুষ বাস করবে। এছাড়াও আমরা আরো একটা কারণকে বলতে পারি, যেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। দেখো, নিম্ন অক্ষাংশ বা অতি উচ্চ অক্ষাংশ দুটোই কিন্তু একেবারেই বসবাসের অনুপযুক্ত। নিম্ন অক্ষাংশে অত্যধিক গরম, আবার উচ্চ অক্ষাংশে সেখানে অত্যধিক শীতলতা, যার কারণে সাধারণত মধ্য অক্ষাংশ এবং মধ্য উচ্চ অক্ষাংশে মানুষ বেশি মাত্রায় বসবাস করে। তো এই সমস্ত কারণ আমাদের হচ্ছে প্রাকৃতিক কারণ। এছাড়াও প্রাকৃতিক কারণ হিসেবে আমরা যদি খনিজ সম্পদের কথা বলি, তাহলে যেখানে খনিজ সম্পদ বেশি পরিমাণে বেশি মাত্রায় আহরণ করা যায়, সংগ্রহ করা যায়, সেখানেও কিন্তু জনসংখ্যার মাত্রাটা হবে বেশি। আর যেখানে খনিজ সম্পদের আধিক্য নেই সেখানে কিন্তু জনসংখ্যা কম, মানে খনিজ সম্পদ যেখানে রয়েছে সেটাকে কেন্দ্র করে সেই এলাকার জনসংখ্যার তুলনায় বেশি হবে। এরপরে আমরা বলেছি অপ্রাকৃতিক কারণের কথা। তার মধ্যে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই হিসেবে আমরা যদি ধরি তাহলে হচ্ছে পরিবহন ব্যবস্থা যেখানে উন্নত প্রকৃতির হবে সেখানে অবশ্যই জনসংখ্যা বেশি হবে। এরপরে আমরা যে পয়েন্টের কথা বলতে পারি সেটা হচ্ছে কাজের যোগান অর্থাৎ শ্রমের যোগান। সেক্ষেত্রে হচ্ছে কি, যে এলাকায় যত বেশি কাজ রয়েছে মানুষ তার জীবিকা অর্জন করতে পারবে এমন জায়গায় কিন্তু অবশ্যই জনসংখ্যার মাত্রাটা বেশি হবে। নেক্সট আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে অর্থনৈতিক সুযোগ সুবিধা। যেখানে যত বেশি সুযোগ সুবিধা থাকবে সেখানে স্বাভাবিকভাবে বেশি মানুষ বাস করবে। অপ্রাকৃতিক কারণ হিসাবে আরো একটা ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ধর্মীয় কারণ। এমন অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু ধর্মের ওপরে প্রবলভাবে বিশ্বাসী। তো কোনো একটা ধর্মস্থানকে কেন্দ্র করে সেখানকার সেই এলাকায় জনসংখ্যার মাত্রাটা অনেক সময় বেশি হয়ে থাকে। এছাড়াও আরো কারণ রয়েছে অপ্রাকৃতিক কারণ হিসাবে, যেমন যেখানকার জীবনযাত্রার মান যথেষ্ট সচ্ছল, উন্নত পরিকাঠামো রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু মানুষকে বেশি করে আকৃষ্ট করে, বেশি করে আকর্ষণ জন্মাতে সাহায্য করে। তাহলে সেই সমস্ত সুযোগ সুবিধাযুক্ত অঞ্চলে বেশি মাত্রায় লোক বাস করবে। এছাড়াও আরো রয়েছে শিক্ষা সংস্কৃতি। যে এলাকা শিক্ষা সংস্কৃতির পীঠস্থান, সেটা হতে পারে কোনো বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা বা এই ধরনের শিক্ষা সংস্কৃতি মনস্ক এলাকা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষের কাছে অনেক সময় আকর্ষণীয় হয়ে ওঠে, তার ফলে সেখানে বেশি মাত্রায় লোক বাস করে। এরপর আমরা রাজনৈতিক কারণ হিসেবে যদি ধরি তাহলে কোনো রাজনৈতিক কারণে হঠাৎ করে যদি কোথাও দাঙ্গা শুরু হয়ে যায়, যদি সেখানকার মানুষজনের মধ্যে বিভেদ তৈরি হয়ে যায়, তাহলে তার কারণে কিন্তু জনসংখ্যা হ্রাস পায়, কমে যায়। আবার যে জায়গাকার মানুষজন চলে যাচ্ছে সেখানে যেমন জনসংখ্যা হ্রাস পেয়ে গেল, সেই মানুষগুলো চলে তো অন্য কোথাও না কোথাও একটা গেল শরণার্থী হিসেবে, তাহলে যে জায়গায় গিয়ে পৌঁছে গেল সেখানে কিন্তু জনসংখ্যার চাপটা বেড়ে গেল। যেমন আমরা বলতে পারি মুক্তিযুদ্ধের সময় সেখানে কি হলো, বাংলাদেশ থেকে সমস্ত মানুষজন পালাতে শুরু করলো, কিন্তু তারা এসে শরণার্থী হিসেবে ভিড় করলো কোথায়, ভারতবর্ষে। তাহলে সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণে জনসংখ্যাটা বেড়ে গেল। তাহলে এইরকমই কোনো যুদ্ধ বিগ্রহের কারণেও
আবার জনসংখ্যার অসম বন্টন লক্ষ্য করা যায়। এরপরে আমরা বলেছি ভৌগোলিক কারণ। তো ভৌগোলিক কারণ হিসেবে দেখো আমরা প্রাকৃতিক কারণে যা যা পয়েন্ট বলেছি তার সমস্ত কিছু অ্যাভেলেবেল কোথায় হয়ে থাকবে? অবশ্যই সমতল ভূমিতে বা সমভূমিতে। আমরা যদি ভূমিরূপের শ্রেণীবিভাগ দেখি তাহলে সেখানে কি কি রয়েছে? সমভূমি, মালভূমি আর পার্বত্য অঞ্চল। তো এই মালভূমি এবং পার্বত্য অঞ্চল ছাড়া বাকি যে সমতল ভূমি সেখানে কিন্তু সমস্ত প্রাকৃতিক যে কারণগুলোর কথা বললাম সবগুলোই অনুকূল প্রকৃতির। খুব স্বাভাবিকভাবেই সমভূমিতে বেশি সংখ্যক মানুষ বসবাস করবে। তাহলে এইগুলো থেকে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে পৃথিবীর সর্বত্র জনসংখ্যার বন্টনটা সমানভাবে বণ্টিত হয়নি, অসম জনবন্টন হয়েছে। তো মহাদেশগত বিচারে যদি আমরা দেখি তাহলে দেখব আমাদের যে বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ, অর্থাৎ যেটা আমরা বসবাস করছি, সেই মহাদেশ হচ্ছে সব থেকে জনবহুল মহাদেশ। আর জনবিরলতম মহাদেশ হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশ। এখানে তোমাদের সঙ্গে একটা তথ্য শেয়ার করি, পৃথিবীর যে মোট জনসংখ্যা তার অর্ধেকেরও বেশি জনসংখ্যা রয়েছে কোথায়? সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়ায়। আর এশিয়ার মধ্যে সব থেকে জনবহুল যে অংশগুলো তার মধ্যে ভারত একটা, এছাড়া রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই জায়গাগুলোতে কিন্তু জনসংখ্যার পরিমাণ বেশি। আর এগুলো সবই হচ্ছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ অঞ্চল। এবার আমরা যদি পূর্ব এশিয়ার ঘনবসতিপূর্ণ অঞ্চল দেখি তাহলে সেক্ষেত্রে যে জায়গাগুলোর নাম পাবো চীন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ফিলিপিন্স, আবার ঠিক তেমনি পশ্চিম ইউরোপের যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ফ্রান্স, ইতালি, রাশিয়া, ইউক্রেন, বেলজিয়াম, নেদারল্যান্ড, পোল্যান্ড, এই জায়গাগুলোতেও কিন্তু জনসংখ্যার মাত্রা বেশি। এই যে উদাহরণগুলোর কথা বলছি এগুলো সবই কিন্তু অতি নিবিড় জনবসতিপূর্ণ অঞ্চল। তো এই যে নিবিড় বসতিযুক্ত অঞ্চলের কথা বললাম, মানে অতি নিবিড় বসতিযুক্ত অঞ্চল, ঠিক সেই রকমই আরো যেগুলো রয়েছে সেটা হচ্ছে নিবিড় বসতিযুক্ত অঞ্চল, তাছাড়া রয়েছে মধ্যম বসতিযুক্ত অঞ্চল, আর রয়েছে অতি বিরল জনবসতিযুক্ত অঞ্চল। এইরকম বেশ কিছু ভাগ রয়েছে, সেটা বন্টন অনুযায়ী ভাগ রয়েছে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গ্রোথ অফ পপুলেশন বা জনসংখ্যার বৃদ্ধি। তো এই গ্রোথ অফ পপুলেশন বা জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? না কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময়ে বসবাসকারী জনসংখ্যার পরিবর্তন বা হ্রাস বৃদ্ধিকেই বলা হয়ে থাকে জনসংখ্যা বৃদ্ধি। এই জনসংখ্যা বৃদ্ধির হার কিরকম সেটা বোঝার জন্য আবার এর কতগুলো ভাগ রয়েছে। মূলত তার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি আর একটা প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি। তাহলে কোনো নির্দিষ্ট দেশ বা অঞ্চলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে পরিমাণ জনসংখ্যা হবে সেখানে স্বাভাবিক জন্মহার, স্বাভাবিক মৃত্যুহার অনুযায়ী সেটাই হচ্ছে সেখানকার স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি। এর মধ্যে আবার যে ভাগগুলো রয়েছে, মানে জনসংখ্যার যে স্বাভাবিক বৃদ্ধির কথা বলছি সেটা মূলত আবার তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি, একটা ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি, আর একটা স্থির বা স্থিতিশীল জনসংখ্যা বৃদ্ধি। তাহলে ধনাত্মক অর্থাৎ পজিটিভ, সেক্ষেত্রে কি হবে? জন্মহারের তুলনায় মৃত্যুহার কম, সেটা হলে তখন তাকে বলা হচ্ছে ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি। আবার মৃত্যুহার যেখানে বেশি হয়ে যাবে জন্মহারের তুলনায় সেটাকে বলা হবে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি। আর যেটা স্থির বা স্থিতিশীল জনসংখ্যা বৃদ্ধি সেটা কি জিনিস? সেখানে জন্মহার এবং মৃত্যুহারের অনুপাত প্রায় সমান সমান। আর এক্ষেত্রে যেহেতু জনসংখ্যার হ্রাস বা বৃদ্ধি কিছুই হয় না, তাই তাকে আবার বলা হয়ে থাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা জিরো পপুলেশন গ্রোথ। তো এই হয়ে গেল আমাদের স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি। এরপর আমরা আরেকটা ভাগ বলেছিলাম প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি। সেটা কি না কোনো নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেখানকার যে জন্মহার, মৃত্যুহার বা পরিব্রাজন অর্থাৎ যেটাকে আমরা মাইগ্রেশন বলি, সেই সমস্ত কিছু মিলিয়ে জনসংখ্যার বৃদ্ধি বা হ্রাস, সেই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে প্রকৃত জনসংখ্যা বৃদ্ধি। তো এই যে আজকের উপস্থাপনায় আমরা পড়ছি ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। আজকের এই উপস্থাপনাটা তোমার কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুললে চলবে না। নেক্সট উপস্থাপনাও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে চলে আসবো, যেটা ইউনিট 2-তে রয়েছে আমাদের জনবসতি বা সেটেলমেন্ট। সেই ক্লাসটা পেতে গেলে তোমাকে কিন্তু নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে। তো এখন আমি তোমাদেরকে কতগুলো সংজ্ঞা দিয়ে দিচ্ছি, ডেফিনেশন দিয়ে দিচ্ছি, যেগুলো থেকে তোমার এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই নোট করো বা প্রয়োজনে কিন্তু স্ক্রিনশটটাও নিয়ে রাখতে পারো। দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি মানুষ জমি অনুপাত। আমরা জনঘনত্ব পড়েছিলাম, সেখানে কি দেখেছি? জনঘনত্বে আমরা দেখছি যে সূত্রটা সেটা হচ্ছে মোট জনসংখ্যাকে ভাগ করতে হচ্ছে মোট জমির পরিমাণ দিয়ে, অর্থাৎ মোট জনসংখ্যার মোট জমির পরিমাণের অনুপাতই হচ্ছে জনঘনত্ব। আর মানুষ জমি অনুপাতটা তাহলে কি?
জমির পরিমাণ যেটা আমরা এখানে বলেছি সেই জমিটা কতটা কার্যকরী নয় সেটা কিন্তু বলা হয়নি, টোটাল সামগ্রিক জমির পরিমাণটার কথা বলা হয়েছে। আর এখানে মানুষ জমি অনুপাতে যেটা বলা হচ্ছে, তফাৎ যেটা হচ্ছে সেটা কি না মোট জনসংখ্যা আর মোট কার্যকরী জমির অনুপাত, এটাই হচ্ছে মানুষ জমি অনুপাত। মানে যে জমিটা ব্যবহারযোগ্য, যাকে কাজে লাগানো যাবে, সেই জমির অনুপাতই হচ্ছে মানুষ জমি অনুপাত। আশা করছি এটা বুঝতে পেরেছো। নেক্সট ডেফিনেশন হিসেবে বা সংজ্ঞা হিসেবে যেটার কথা বলছি সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা সেটা কিরকম বা কাকে বলে? দেখো বলছে মানুষ জমির আদর্শ অনুপাতই হলো কাম্য জনসংখ্যা। মানে জমির পরিমাণ কম, অনেক বেশি পপুলেশন, সেটাও যেমন ঠিক নয়, বা পপুলেশন কম, জমি সেখানে অনেকটা বেশি, সেটাও যেমন ঠিক নয়। তো এই আদর্শ হতে গেলে সেখানে কি হতে হবে? মানুষ সংখ্যা বা পপুলেশনের সংখ্যা অনুযায়ী কার্যকরী জমিটা হতে হবে, তবেই সেটাকে কি বলা হবে না কাম্য জনসংখ্যা। তাই এখানে সংজ্ঞায় বলা হচ্ছে মানুষ জমির আদর্শ অনুপাতই হলো কাম্য জনসংখ্যা। মানে যেরকম পপুলেশন সেই অনুযায়ী যে সম্পদ সেটার বন্টন হতে হবে, জমিটাকে বন্টন হতে হবে, এটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। এরপরে যে সংজ্ঞাটার কথা বলছি সেটা একটু দেখে নাও। এখানে বলা হচ্ছে জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি যখন হয়, দেশের বা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের যে মোট সম্পদ তার তুলনায় যদি জনসংখ্যা বেশি হয় তখন তাকে বলা হয় জনকীর্ণতা বা জনাকীর্ণতা। আর যদি জনসংখ্যার তুলনায় সম্পদটা কি হবে? কম হয়, মানে জনসংখ্যা যদি সম্পদের তুলনায় কম হয় তখন তাকে বলা হবে জনস্বল্পতা। তাহলে এখানে সংখ্যাটার কথা মানে পপুলেশনটার কথা ভাবো, সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি তাকে বলা হচ্ছে জনাকীর্ণতা, সম্পদের তুলনায় জনসংখ্যা কম তাকে বলা হচ্ছে জনস্বল্পতা। আশা করছি এটা বুঝতে পেরেছো। নেক্সট যে কাকে বলে বা সংজ্ঞা হিসেবে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে, দেখো এখান থেকেও কিন্তু তোমার এমসিকিউ আসতে পারে, তাই এইগুলো খুব ভালো করে নোট করো। কোনো একটা নির্দিষ্ট অঞ্চল থেকে বা কোনো একটা দেশ থেকে যদি অন্যত্র যে কোনো প্রয়োজনেই হোক না কেন যদি আসে কেউ, সেটার একরকম সংজ্ঞা হয়, আবার চলে যাওয়াটাও একরকম হয়। ধরো কারোর নির্দিষ্ট প্রয়োজনে, সেটা চাকুরি ক্ষেত্রেই হোক, জীবিকার সন্ধানেই হোক, বা নানান কারণে, শিক্ষাক্ষেত্রে নানান কারণে হতে পারে, যদি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এবং মূলত সেটা যদি দেশ ত্যাগ হয়, নিজের বসবাসের জায়গা ত্যাগ করে যদি অন্য জায়গায় হয় তখন সেটাকে বলা হয় তাকে এমিগ্রেশন বা দেশ ত্যাগ। আর যদি অন্য জায়গা থেকে এই জায়গায় আসে তখন যেহেতু আগমন ঘটছে তাই তাকে বলা হয় অভিবাসন বা ইমিগ্রেশন। আর এই দুটোর মিলিত নামটাই হচ্ছে মাইগ্রেশন, যেটা সম্পর্কে তোমরা হয়তো অল্প বিস্তর জানো। তাহলে মাইগ্রেশন মানে দুরকম হতে পারে, একটা ত্যাগ করা আর একটা আসা। যেটা আউট হয়ে যাবে সেটাকে বলা হচ্ছে এমিগ্রেশন, আর যেটা ইন হবে সেটাকে বলা হচ্ছে ইমিগ্রেশন। আচ্ছা, আমরা এই যে তাহলে জনাকীর্ণতার ধারণা পেলাম, সেখান থেকে আমরা যে দেশে বাস করছি, অর্থাৎ যদি ভারতের কথা ধরি, তাহলে ভারত কিরকম অন্তর্গত? তাকে কি জনাকীর্ণ দেশ বলা যায় নাকি বলা যায় না? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই বলা যায়। ভারতকে জনাকীর্ণ দেশ বলা যায়, এই কারণেই বলা যায় যে ভারতের যে উৎপাদিত সম্পদ সেই সম্পদের তুলনায় জনসংখ্যার মাত্রাটা কিন্তু অনেকটাই বেশি, আর ঠিক সেই কারণেই তাকে বলা যায় জনাকীর্ণ দেশ। এখন তোমাদের আরো একটা টার্ম সম্পর্কে জানিয়ে রাখি, সেটা সম্পর্কে কাকে বলে একটু জেনে রাখো। সেটা হচ্ছে জন অভিক্ষেপ। কি জন অভিক্ষেপ? হচ্ছে আগের যে জনসংখ্যা আর বর্তমান যে জনসংখ্যা, এই দুটো পরিসংখ্যান থেকে অনুমান করে ভবিষ্যতের যে জনসংখ্যা হতে পারে তার পূর্বানুমানকেই বলা হয় জনসংখ্যার অভিক্ষেপ। তাহলে কি বেশ কিছু সময় আগে যেরকম জনসংখ্যা ছিল তার তুলনায় বর্তমান যে জনসংখ্যা সেটা অর্থাৎ বাড়লো না কমলো, এই যে একটা ধারণা বা অনুমান, তার ভিত্তিতে ভবিষ্যতের যে আগের থেকেই নির্ধারণ করে নেওয়া জনসংখ্যাটা ঠিক কিরকম হতে পারে ভবিষ্যতে গিয়ে, সেটাকেই বলা হচ্ছে জন অভিক্ষেপ। এই যে জনসংখ্যাবিদ যারা রয়েছেন তাদের মত অনুসারে এই শতাব্দীর একদম প্রথম দিকেই এই জন অভিক্ষেপ এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে, জনসংখ্যার মাত্রাটা এমন জায়গায় গিয়ে পৌঁছবে, তাকেই বলা হবে জনসংখ্যার বিস্ফোরণ বা পপুলেশন এক্সপ্লোশন। তাহলে জনবিস্ফোরণ সেটা কি জিনিস? সেটা হচ্ছে যে হঠাৎ করে কোনো কারণে যদি কোনো একটা স্থানের জনসংখ্যার মাত্রা অত্যধিক হারে বেড়ে যায়,
যেখানে সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হবে এবং স্থানটাও কুলান করা সম্ভব হবে না, সেক্ষেত্রে তাকে বলা হবে জনবিস্ফোরণ বা পপুলেশন এক্সপ্লোশন। তাহলে জনসংখ্যার যে বৃদ্ধির কথা বলছি, জনসংখ্যার বৃদ্ধি কতটা হচ্ছে সেটা কিভাবে পাওয়া যাবে? না, কোনো একটা নির্দিষ্ট বছরের মোট জনসংখ্যা, কোনো অবশ্যই একটা নির্দিষ্ট অঞ্চল বা দেশের কথা বলছি, সেখানকার নির্দিষ্ট সময়ের যে মোট জনসংখ্যা ছিল তার থেকে যত জনসংখ্যার মৃত্যু ঘটেছে সেটা বাদ দিলেই তাহলে কতটা জনসংখ্যা বৃদ্ধি হয়েছে সেটা বোঝা সম্ভব। তাহলে এই জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রক হিসেবে আমরা কাদেরকে দায়ী করতে পারি? না, সেখানে অবশ্যই প্রজনন এবং মরণশীলতা, এই দুটোকে আমরা দায়ী করতে পারি। প্রজনন মানে কি? প্রজনন মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের বসবাসকারী নারীদের মধ্যে যতজন সন্তান প্রদানে সক্ষম সেটাই হচ্ছে প্রজনন হার বা ফার্টিলিটি রেট। তাহলে আমরা এক কথায় বলতে পারি কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের নারী বা নারীদের যে জন্মদানের ক্ষমতা, সন্তান জন্মদানের ক্ষমতা, সেটাকেই বলা হচ্ছে প্রজনন হার বা ফার্টিলিটি রেট। আর মরণশীলতা কি? না, জন্মলাভের পর থেকে যে কোনো সময়ে মৃত্যু হওয়াটাই হচ্ছে মরণশীলতা। সেটা শৈশব অবস্থায়, তারপরে বা তারও পরে যে কোনো সময়তেই হোক না কেন, সেটাই হবে মৃত্যুশীলতা বা মরণশীলতা। তাহলে আমরা প্রজনন হার জানলাম, তার সঙ্গে মরণশীলতা জানলাম। তাহলে এর মাঝখানে একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে প্রত্যাশিত গড় আয়ু। প্রত্যাশিত গড় আয়ু বা লাইফ এক্সপেক্টেন্সি, এটা কি জিনিস? সেটা হচ্ছে একটা মানুষ কত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তার যে একটা আনুমানিক ডাটা, সেটাই হচ্ছে প্রত্যাশিত গড় আয়ু। আর এই প্রত্যাশিত গড় আয়ু যত বেশি হবে ততই ধরে নেওয়া যাবে যে সেই দেশটা উন্নত পরিকাঠামোযুক্ত, অর্থাৎ সেখানকার চিকিৎসা ব্যবস্থা উন্নত, তার আয়ুর সময়টা এই কারণেই বেশি। আর যদি প্রত্যাশিত গড় আয়ুটা কম হয় তাহলে বুঝেই নিতে হবে সেটা হয় উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশ। তো এই প্রসঙ্গে তোমাদেরকে একটু জানিয়ে রাখি, ভারতের জনসংখ্যা যে রয়েছে তাদের গড় আয়ু ধরা হয়, প্রত্যাশিত গড় আয়ু ধরা হয় 68 বছর। আরো একটা তোমাদেরকে তথ্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে একটু আগে আমরা পড়লাম প্রজনন হার কি জিনিস। যেহেতু আজকের এই উপস্থাপনা আমার ছাত্ররা, তার সঙ্গে সঙ্গে ছাত্রীরাও দেখছো, তাই প্রত্যেকেরই জানা উচিত প্রজনন হারের ক্ষেত্রে বলা হচ্ছে নারীদের উপযুক্ত বয়স প্রজননের জন্য সেটা হচ্ছে 15 থেকে 45 বছর পর্যন্ত। 15-র নিচে যদি কোনো নারী, যদি কোনো মেয়ে মা হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মা এবং তার সন্তান দুজনের জন্যই যেমন ক্ষতিকর হয়, তেমনি 45 ঊর্ধ্ব যে সমস্ত নারী তারাও কিন্তু মা হওয়ার ক্ষেত্রে নানান রকম সমস্যার সম্মুখীন হয়। তাই এই সময়টার মধ্যেই হচ্ছে তাদের যে প্রজননক্ষম বয়স বলে ধরে নেওয়া হয় সেটা হচ্ছে 15 থেকে 45। আর এই দিকটার কথা মাথায় রেখেই কিন্তু বাল্য বিবাহ যেটা, সেটাকে বন্ধ করা হয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে মেয়েদের বিয়ের বয়সের জন্য উপযুক্ত যে সময় সেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে 18 বছর। কারণ একদম ছোট বয়সে যদি কোনো মেয়ে মা হয়ে যায় তাহলে তার শরীর মনের ওপর যেমন প্রভাব পড়ে তেমনি বাচ্চাটার দিক থেকেও কিন্তু অনেক ক্ষতি সাধন হয়। কারণ একটা দীর্ঘ সময়ব্যাপী ওই মেয়ে কি হয়, প্রজননক্ষম থাকে 15 থেকে 45, ডিউরেশনটা অনেক। এই একাধিক সন্তানের জন্ম দিতে গিয়ে সে নিজে অসুস্থ হয়ে পড়ে এবং সেক্ষেত্রে মর্টালিটির হার কিন্তু বেড়ে যায়। সেটা যেমন শিশু মৃত্যু হয় তেমনি ওই বাচ্চা মেয়েটিরও কিন্তু ক্ষতি হয়। আর ঠিক সেই কারণেই নির্দিষ্ট একটা বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছে, তারপর থেকেই কিন্তু মেয়েরা বিয়ের জন্য উপযুক্ত বলে ধরে নেওয়া হয়। তো এই কথাটা তোমাদেরও প্রত্যেকের মাথায় রাখা উচিত। আর যে দেশ যত বেশি উন্নত হয় সেই দেশে নারী শিক্ষার হার তত বেশি, আর শিক্ষিত নারীরা কিন্তু এই বিষয়ে অনেক বেশি সচেতন হয়ে থাকে। তাই সেখানে শিশু মৃত্যু বা এই যে প্রসূতি মৃত্যু সেটার হারও অনেকটা কম হয়। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা চললো সেখানে আমরা কি কি পড়লাম? সেখানে আমরা কাম্য জনসংখ্যা সম্পর্কে জানলাম, অর্থাৎ যেটা হচ্ছে অপটিমাম পপুলেশন, সেটা জানলাম। জনাকীর্ণতা বা জনবহুলত্ব যেটা, অর্থাৎ ওভার পপুলেশন, এটা জানলাম। আবার জনস্বল্পতা মানে আন্ডার পপুলেশন যেটা, সেটা সম্পর্কেও জানলাম। তাছাড়া গ্রোথ অফ পপুলেশন অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি, এটাও কিন্তু জেনেছি। এই প্রসঙ্গে তোমাদের একটু বলি, জনসংখ্যা বৃদ্ধির যে হার সেটার দিক থেকে সব থেকে বেশি যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি। আর ঠিক তেমনি জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে কম হচ্ছে ইউরোপ মহাদেশে। তো এইগুলো আমরা সবই পড়ে নিয়েছি। এর পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বয়স লিঙ্গ ভিত্তিক গঠন বা এজ সেক্স স্ট্রাকচার অফ পপুলেশন, এটা আমরা জানবো। তো তার আগে আমাদেরকে বয়স লিঙ্গ ভিত্তিক গঠন জানার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে লিঙ্গ ভিত্তিক গঠন, অর্থাৎ জেন্ডার ওয়াইজ সেটা, সেই স্ট্রাকচারটা আগে আমাদেরকে জানতে হবে। দেখো,
লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও বলতে আমরা সেটাকেই বুঝবো যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট দেশ, সেখানে যে মোট জনসংখ্যা রয়েছে তার মধ্যে মোট পুরুষ আর মোট নারীর অনুপাতই হবে কি লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও। অর্থাৎ আমরা এক কথায় এটা বলতে পারি যে প্রতি 1000 জন পুরুষ পিছু নারীর সংখ্যাই হচ্ছে সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত। আর এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে বয়স লিঙ্গ ভিত্তিক গঠন। সেক্ষেত্রে যেটা একটা সূত্র রয়েছে সেই সূত্রটা একটু জেনে নাও। এই হচ্ছে সেই সূত্র, দেখে নাও। বয়স লিঙ্গ অনুপাত সমান পুরুষ সংখ্যা ডিভাইডেড নারী সংখ্যা ইন্টু 1000। এটাই হচ্ছে কি বয়স লিঙ্গ অনুপাতের যে সূত্র সেটা বলা হলো। তাহলে বয়স লিঙ্গ অনুপাত বলতে আমরা কি বুঝবো না, কোনো নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন বয়সে নারী এবং পুরুষের যে অনুপাত সেটাই হচ্ছে বয়স লিঙ্গ অনুপাত। আমরা লিঙ্গ অনুপাতটা আগেই জেনে নিয়েছি, শুধুমাত্র তার সঙ্গে যখন বয়স সংযোজিত হয়ে যাবে তখনই সেটাকে বলা হচ্ছে বয়স লিঙ্গ অনুপাত। বিভিন্ন বয়সের ভিত্তিতে নারী এবং পুরুষের মধ্যেকার অনুপাতই হচ্ছে বয়স লিঙ্গ অনুপাত। এবার আমরা যে সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত দেখেছিলাম সেটা দেখা যাচ্ছে কি উন্নত দেশগুলোতে এই রেশিও প্রায় সমান সমান, মানে সেখানে বরং তুলনায় নারীর সংখ্যাটা হয়তো বেশি পাওয়া যাবে। কিন্তু যত অনুন্নত দেশের দিকে যাওয়া যাবে ততই দেখা যাচ্ছে যে এই তফাৎটা কিন্তু অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, সেখানে পুরুষের সংখ্যা বেশি নারীর সংখ্যা কম। এটা যেমন হলো বয়স লিঙ্গ অনুপাত, তেমনি হয় বয়স লিঙ্গ পিরামিড বা এজ সেক্স পিরামিড। সেটা কি জিনিস না, বিভিন্ন বয়সের অনুসারে পুরুষ এবং নারীর যে অনুভূমিক স্তম্ভচিত্র সেটা যদি গঠন করা হয় তাহলে দেখা যাবে যে সেটা অনেকটা পিরামিডের আকার ধারণ করেছে। সেই স্ট্রাকচারটাকে বা সেই গঠনটাকে বলা হবে বয়স লিঙ্গ অনুপাত। একদম শুরুতেই কি হবে, অনুভূমিক যে অংশটা একেবারে বেস লেভেলটা সেটা অনেক বেশি চওড়া হবে, তারপরে আস্তে আস্তে সেটা সরু হয়ে পিরামিডের আকার ধারণ করবে। ধরে নিলাম প্রথম যদি আমাদের বয়স ধরে নেওয়া হয় 0 থেকে 4, তাহলে সেখানে নারী এবং পুরুষ উভয়েরই জন্মহারটা বেশি যখন থাকছে তখন সেটা কি হচ্ছে অনেক চওড়া থাকছে, বিস্তৃত থাকছে। এরপরে আস্তে আস্তে যত বয়স বাড়তে থাকবে বিভিন্ন কারণে পুরুষ এবং নারীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে, সেখানে মরণশীলতাও একটা কারণ অবশ্যই। এর ফলে কি হবে, এই যে বেস লেভেল যেটা ছিল সেটা আস্তে আস্তে সংকুচিত হতে হতে সরু হয়ে ওপরের দিকে উঠতে থাকবে বয়স অনুসারে। তখন সেটা দেখতে হবে পিরামিড আকার, যেটাকেই বলা হবে বয়স লিঙ্গ পিরামিড বা এজ সেক্স পিরামিড। তো এই হয়ে গেল তোমাদের টোটাল যে জনসংখ্যা পোর্শনটা ছিল সিলেবাসের, পপুলেশন পোর্শনটা, সেটা সমস্তটা হয়ে গেল। তোমাদের মানবীয় ভূগোলের যে পার্ট বিতে মানবীয় ভূগোল রয়েছে তারই তাহলে ইউনিট 1-এ ছিল এই জনসংখ্যা, এটা আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে ইউনিট 2-তে রয়েছে জনবসতি বা সেটেলমেন্ট, তার ক্লাসও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য চলে আসবে। তো এখনো পর্যন্ত ধৈর্য সহকারে তোমরা কারা কারা সম্পূর্ণ এই উপস্থাপনাটা দেখলে সেটা বোঝার জন্য আমি একটা তোমাদের উপর পরীক্ষা চালাই। কমেন্টে তোমরা লিখে দাও পপুলেশন, এই কথাটা লিখলেই বুঝবো যে তোমরা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখেছো। তো নেক্সট উপস্থাপনার জন্য অপেক্ষা করতে থাকো। আজকের মতো এখানেই শেষ করলাম।